স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। রোববার রাতে এ তথ্য জানানো হয়। এর আগে 2 দফায় পিছিয়ে যায় তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির চেয়ারপারসন। আর তার চিকিৎসার এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল 8 থেকে 15 ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন ঘোষণা করা হবে। এবার ভোট গ্রহণের সময় বেড়ে হচ্ছে 9 ঘণ্টা। রোববার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, তফসিল নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ডিংয়ের জন্য বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কাছে চিঠি পাঠানো হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করা এবং সার্বিক প্রস্তুতি পর্যালোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে রবিবার 10ম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করবে ইসি। এবার জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে হওয়ায় ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বাড়বে গোপন কক্ষের সংখ্যাও। যে সকল কক্ষে স্থান সংকুলন হবে সে সকল কক্ষে একাধিক আপনার মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ, যেখানে ভোটার ছাপ দেন, সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। তিনি জানান, সোমবার থেকে প্রবাসীদের জন্য ব্যালট পেপার ছাপানো শুরু হবে। প্রবাসীদের পাঠানো হবে মঙ্গলবার থেকে। এদিকে এবার ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং সরকার প্রতিষ্ঠান এবং ব্যাংক, সরকারি ব্যাংকের যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমরা এই তালিকায় সংযুক্ত করব। ভোটের আগের রাতে কেন্দ্রে ব্যালট পৌঁছানোতে কোনো ঝুঁকি নেই জানান ইসি সানাউল্লাহ। আমাদের কনফিডেন্সের জায়গাটাতে ফেরত যেতে চাই। আমাদের সকল সিস্টেম যাতে স্বাভাবিকভাবে কাজ করে সেখানে যেতে হবে। আমাদের যথাযথ সুপারভিশন থাকবে এবং আমরা নজর রাখবো যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। তফসিল ঘোষণার 48 ঘণ্টার মধ্যে পোস্টার না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার সন্ধ্যায় সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সিইসি জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। ইসিকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। গুম নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী ও গ্রেপ্তার 3 সেনা সদস্য সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। প্রথম দিন মামলার আসামি 3 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আওয়ামী লীগ সরকারের সময় ডিজিএফআই এর বন্দিশালায় গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয় রবিবার। এ মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, পলাতক ডিজিএফআই এর সাবেক 4 মহাপরিচালক ও গ্রেপ্তার 3 সেনা সদস্য সহ 13 জন। শুনানির আগে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তাকে। সাদা পোশাকধারীরা নম্বর প্লেটবিহীন মাইক্রোবাসে করে তাদেরকে কিভাবে তোলা হতো, তোলার পরে তাৎক্ষণিকভাবে গাড়ির মধ্যে তাদের সাথে কি আচরণ করা হতো, তাদেরকে ব্লাইন্ড ফোল্ডেড করা হতো, হাত করা পরানো হতো, তাদেরকে টর্চার করা হতো, তাদেরকে ইলেকট্রোকিউট করা হতো,
তাদেরকে কাউকে কাউকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হতো, এই যে কাজগুলো ইমিডিয়েটলি আফটার পিক আপ এই কাজগুলো তারা করতেন। শুনানিতে চিফ প্রসিকিউটর অভিযোগ আমলে নেয়ার আবেদন করেন। ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা, কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন। যারা শেখ হাসিনার স্বৈরশাসনকে অপোজ করেছেন, তার বিরোধিতা করেছেন, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। গুমের শিকার হওয়া ব্যক্তিরা জানান দ্রুত গুমের মামলার বিচার হওয়া দরকার। কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, কিন্তু কোনো অপরাধী যেন ছাড়া না পায়, এবং যারা প্রকৃত অপরাধী হুকুমদাতা তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। ভবিষ্যতের জন্য বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাসে এটা একটা নজির হয়ে থাকবে। এই উদ্দেশ্যে আমি করেছি। কোনো ব্যক্তিগত প্রতিহিংসা বা জিঘাংসার জন্য আমি মামলা করিনি। এই মামলার পরবর্তী শুনানি 9 ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীর্ঘ 8 মাস 10 দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেলে পেঁয়াজবাহী প্রথম ট্রাকটি দেশে প্রবেশ করে। আমদানিকারকরা জানান, ভারত থেকে আমদানি বন্ধ থাকায় গত কয়েক মাসে পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দেয়। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার শনিবার রাতে জরুরি ভিত্তিতে আমদানির অনুমতি দেয়। হিলি স্থলবন্দরের কর্মকর্তারা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য প্রায় 20 জন আমদানিকারক আইপি পেয়েছেন। পরীক্ষা নিরীক্ষা শেষে পর্যায়ক্রমে ট্রাক খালাস দেওয়া হচ্ছে। এবারে বিজয়ের মাসের খবর। 1971 সালের 8 ডিসেম্বর এদিন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর মুক্ত হয়। এই 3টি গুরুত্বপূর্ণ শহরে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করে। এদিন কুমিল্লা বিমানবন্দরে পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থানের উপর মুক্তিযোদ্ধারা আর্টিলারি আক্রমণ চালায়। এক পর্যায়ে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। রাতভর প্রচণ্ড যুদ্ধে 26 মুক্তিযোদ্ধা শহীদ হন। যুদ্ধে পরাজিত হানাদার বাহিনীর কিছু সদস্য বিমানবন্দরের ঘাঁটি ত্যাগ করে শেষ রাতে বগুড়ার দিকে এবং সেনানিবাসে ফিরে যায়। আর কুমিল্লা বিমানবন্দরের ঘাঁটিতে ধরা পড়া কতিপয় পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। ওই দিন কুমিল্লার রাস্তায় নেমে আসে জনতার ঢল। মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয় জনসাধারণ। বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। একইভাবে যুদ্ধবিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়া মুক্ত হওয়ার পর সর্বত্র ওড়ানো হয় লাল সবুজের পতাকা। দেশের এক একটি প্রান্ত জয় করে মিত্র ও মুক্তিবাহিনী ঢাকার দিকে ঝড়ের বেগে এগিয়ে আসতে থাকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ চূড়ান্তের কাছাকাছি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে আলোচনা করতে এ মাসের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। রোববার জেরুজালেমে জার্মান চ্যান্সেলরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান নেতানিয়াহু। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকে শান্তির সম্ভাব্য সুযোগ ও গাজায় হামাসের শাসন অবসানের বিষয়ে আলোচনা হবে। তবে বৈঠক কোথায় হবে তা জানাননি তিনি। এদিকে গত 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও তা লঙ্ঘন করে উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার উত্তর গাজায় 70 বছরের নারীসহ অন্তত 7 জনকে হত্যা করা হয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সীমান্তে নতুন করে সংঘর্ষ হয়েছে। এ সময় এক থাই সৈন্য নিহত ও 4 জন আহত হয়েছেন। বিবৃতিতে থাই সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর 2:15টার দিকে সিসাকেত প্রদেশের সীমান্ত এলাকায় গুলি ছোড়ে কম্বোডীয় সেনাবাহিনী। এ ঘটনার পর পাল্টা জবাব দেয় থাই বাহিনীও। সংঘাত থামার পরপরই কম্বোডিয়ার সীমান্তবর্তী 4 থাই প্রদেশ থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এর আগে গেল রোববার কম্বোডিয়ার বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ জানিয়েছিল থাইল্যান্ড। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে রয়েছে, শুরুতেই লন্ডন যাত্রা স্থগিত, দেশেই চিকিৎসা দেয়া হবে। খালেদা জিয়ার
অসুস্থতার ব্যাপারে এই শিরোনামটি, এবং এতে বলা হয়েছে খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ আছেন, সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক, আপাতত এভার কেয়ারেই চিকিৎসা দেওয়া হবে। এছাড়া তারেক রহমান জানিয়েছেন সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। ইত্তেফাকে নির্বাচন প্রসঙ্গে রয়েছে নির্বাচন এবং গণভোটের তফসিল এই সপ্তাহেই। ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ালো ইসি, বিচারিক ক্ষমতা পেল ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি। বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা ভোটের দায়িত্বে থাকছেন না। প্রধান উপদেষ্টা জানিয়েছেন ইতিহাসের সেরা নির্বাচনের প্রত্যয় এগোচ্ছি, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। প্রমাণ মেলেনি 56% মামলার, জুলাই আন্দোলনে আদালতে অভিযোগ। এছাড়া রয়েছে দুর্নীতির লাগাম টেনে ধরা বিএনপির পক্ষেই সম্ভব, এমনটি জানিয়েছেন তারেক রহমান। আরেকটি শিরোনাম কোম্পানি ঋণভারে জর্জরিত বিপুল সম্পদ ড্রাইভারের। প্রথম আলোর শিরোনামে রয়েছে সরকারের দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট 49% মানুষ, অত্যন্ত সন্তুষ্ট 5%। কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি দমনে সরকার সবচেয়ে ব্যর্থ বলে মনে করেন জরিপে অংশ নেওয়া বেশি সংখ্যক মানুষ। এছাড়া রয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থার প্রসঙ্গে, খালেদা জিয়ার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি নেই। এছাড়া ইন্দো সোভিয়েত মৈত্রী চুক্তিতে মুক্তিযুদ্ধের নতুন মেরুকরণ এই শিরোনামে একটি প্রতিবেদন রয়েছে। কালের কণ্ঠের শিরোনামে দেখতে পাচ্ছি চলতি সপ্তাহেই তফসিল। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, টিআইবির নির্বাহী পরিচালক জানিয়েছেন এমনটি। খালেদা জিয়াকে দেশে রেখেই সারিয়ে তোলার চেষ্টা, অবস্থার উন্নতি, কয়েকটি পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স, সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন ডাক্তার জুবাইদা রহমান। এপাশে তাদেরকে 1971 সালেই দেশের মানুষ দেখেছে, এমনটি জানিয়েছেন তারেক রহমান। দর্শক দেখে নিচ্ছে সমকালে কি রয়েছে। আসন সমীকরণ মিলছে না, 5 জোটে বিভক্ত দলগুলো। এছাড়া নির্বাচনী দায়িত্ব থেকে বেসরকারি ব্যাংক কর্মকর্তারা বাদ। আরেকটি শিরোনাম রয়েছে ভোটে ধর্মকে ব্যবহার করার সমালোচনা তারেক রহমানের। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, এবং যেমনটি অন্য পত্রিকাগুলোতেও দেখছিলাম যে লন্ডনে নেওয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। আরেকটি শিরোনাম বেসরকারি কলেজে এমপিও ভুক্তির আওতা বাড়ছে, অনার্স ও মাস্টার্স স্তরের 3500 শিক্ষক কর্মচারী এমপিও ভুক্ত হচ্ছেন। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি আমার দেশে শিরোনাম অজ্ঞাত জুলাই শহীদদের লাশ উত্তোলন কান্না। দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো, এবং একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।